আমরা যাচ্ছি এখন কুলধারা ভিলেজ, স্যাম ভিলেজ থেকে কুলধারার দিকে। তো আমরা এখন চলে এসেছি কুলধারা ভিলেজ। কুলধারা ভিলেজ এই জয়সলমীরেই অবস্থিত এবং স্যাম ভিলেজ থেকে ফেরার সময় আমরা এখন যাচ্ছি কুলধারা ভিলেজের দিকে। 30 টাকা টিকিট, 30 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে, পার হেড 30 টাকা করে নিয়েছে। তো যেখানে গাড়ি রাখা হয়েছে তার থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হচ্ছে ভিলেজের দিকে। তো দেখা যাক ভূত দেখতে পাই কিনা আমরা। তো ভূতের খোঁজে কুলধারা ভিলেজে। কুলধারা ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর জেলায় অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম। এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট কুলধারা ভিলেজের, জাস্ট ঢোকার মুখে এটা দেখা যাচ্ছে। এবং এখানে সবাই বলছে যে গাইড নেওয়া দরকার। বুঝতে পারছি না যে গাইডের দরকার আছে কিনা। মোটামুটি আমি ইউটিউব দেখে এবং গুগল সার্চ করে কুলধারা ভিলেজ সম্পর্কে জেনে গেছি। তো দেখা যাক যে কতটা আমরা দেখতে পারি, সেই অনুযায়ী বলবো আমি। ত্রয়োদশ শতকের কাছাকাছি সময়ে পালিওয়াল ব্রাহ্মণেরা এখানে বসতি স্থাপন করেছিলেন। সে সময় এই গ্রামটি ছিল একটি সমৃদ্ধ গ্রাম। তবে 19 শতকের গোড়ার দিকে কোনো এক অজানা কারণে গ্রামটি পরিত্যক্ত হয়। সম্ভবত জল সরবরাহ হ্রাস ছিল এই পরিত্যক্ততার মূল কারণ। তবে ভূমিকম্প সহ স্থানীয় কিংবদন্তি অনুসারে এই গ্রামের ধ্বংসের কারণ ছিল তৎকালীন জয়সলমীর রাজ্যের মন্ত্রী সালিম সিং। কথিত আছে গ্রামবাসীদের উপর তিনি নাকি কঠোর ও নৃশংস আচরণ করতেন, তাই সমস্ত গ্রামবাসী রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায় এবং অভিশাপ দেয় যে এই গ্রামে পুনরায় আর কেউ থাকতে পারবে না। বিগত প্রায় 300 বছর ধরে এই গ্রাম জনশূন্য অভিশপ্ত হয়ে আছে। রাজস্থানের লোককথা অনুযায়ী এই কুলধারা গ্রামটি পালিওয়াল ব্রাহ্মণদের গ্রাম। কুলধারায় মোট 84টি গ্রাম ছিল এবং ওরা এই পালিওয়াল ব্রাহ্মণরা এই 84টা গ্রাম নির্মাণ করেছিলেন। এবং কথিত অনুযায়ী বেশ কিছু কারণে এক রাতের মধ্যে এই সমস্ত গ্রাম উজাড় করে ব্রাহ্মণরা চলে গেছিলেন এবং সমস্ত গ্রাম এক রাতের মধ্যে ফাঁকা হয়ে যায়। অবশ্যই ফাঁকা হয়ে যাওয়ার বেশ কিছু কিছু কারণ রয়েছে, শুধু একটা কারণ নয়। প্রথমত বলা হয় যে জয়সলমীরে তখন যিনি রাজত্ব করছিলেন সেলিম সিং, সেই সেলিম সিং এর থ্রেটের কারণে এবং তার আদেশের কারণে এক রাতের মধ্যেই এই গ্রাম ফাঁকা করে দিতে হয়। আর একটা কারণ বলা হয় যে সেই সময় এখানে আর্থকুইক হয়েছিল, ভূমিকম্প হয়েছিল এবং আরো বেশ কিছু ঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এই গ্রাম ত্যাগ করে সবাই চলে গেছিল। তবে এগুলি সবই লোককথা বা কথিত কথা। এই পালিওয়ালরা মূলত পালি ব্রাহ্মণ এবং বর্ধিষ্ণু গ্রাম ছিল এগুলো। তো বর্তমানে এখানে ভূতের যে গল্পটা পাওয়া যায়, ভূতের কথা যে শোনা যায়, সেটা একেবারেই বাস্তব নয়। সেটার সম্পর্কে কোনো ইতিহাসগত সত্য নেই বা কোনো কথিত কথা নেই। এটা লোক মুখে মুখেই প্রচলিত হয়ে গেছে। বিশেষ কিছু দেখার নেই, এই বাড়িঘরের ধ্বংসাবশেষ এগুলোই দেখার। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির গৌরব তিওয়ারি 18 জন মানুষকে নিয়ে এখানে এসেছিল
প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা সেটা দেখার জন্য, এবং সে সময় সে নানা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়। আচমকাই কমে যায় এই গ্রামের তাপমাত্রা, অন্ধকারে শোনা যায় নানান রকম আর্তচিৎকার, এবং রাত্রিবেলা তাদের পক্ষে এই গ্রামে থাকা দুঃসাধ্য হয়ে গেছিল এবং তারা প্রচন্ড ভয় পেয়ে এই গ্রাম ত্যাগ করেছিল। তো সেই সময় থেকেই এই গ্রামকে ভূতের গ্রাম আখ্যা দেওয়া হয়, এবং কথিত আছে যে এই গ্রামে নাকি কেউই রাত্রিবাস করতে পারে না এখনো পর্যন্ত। এই গ্রাম নিয়ে বেশ কিছু সিনেমাও তৈরি হয়েছে, যেমন একটি বলিউডের বিখ্যাত সিনেমা কালো, দ্য ডেজার্ট উইচ, আর বাংলায় দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থানের শুটিংও এখানে হয়েছে। ডিম্পল কাপাডিয়ার যে বিখ্যাত সিনেমা রুদালি, সেই রুদালির শুটিংও এই গ্রামেই হয়েছিল। তবে কুলধারা গ্রামটি এখনো মানুষের কাছে বেশ পরিচিত ভুতুড়ে গ্রাম বলেই। থর মরুভূমির কোলে কুলধারার পত্তন করেছিল 1899 খ্রিস্টাব্দে লক্ষ্মী চাঁদ রচিত গ্রন্থ তারিখ ই জয়সলমীর গ্রন্থ অনুসারে কারহান নামের এক পালি ব্রাহ্মণ। তিনি গ্রামে উধানসার নামে একটি পুকুরও খনন করেছিলেন। এই গ্রামে পাওয়া গেছে 3টি সমাধিক্ষেত্র ও 600টিরও বেশি বাড়ির ধ্বংসাবশেষ এবং বেশ কয়েকটি দেওয়ালি বা স্মৃতিস্তম্ভ। সেখানেই খোদিত আছে শিলালিপি। সেই শিলালিপি থেকেই কুলধারার ইতিহাস পাঠ করা গেছে। কুলধারা গ্রামের বাসিন্দারা ছিলেন মূলত বিষ্ণুর উপাসক, এবং সেই কারণেই গ্রামের প্রধান মন্দিরে বিষ্ণু এবং মহিষাসুর মর্দিনীর ভাস্কর্য রয়েছে। স্থানীয় বাসিন্দারা ষাঁড় ও ঘোড়ার বাহনের দেবতাও পুজো করত, যেটা ছিল লৌকিক দেবতা ওখানকার। কুলধারা গ্রামটি মরু শহর জয়সলমীর থেকে প্রায় 18 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত, এবং এটি পাকিস্তান বর্ডারের খুব কাছাকাছি। এই গ্রামটি উত্তর দক্ষিণে 161 মিটার দৈর্ঘ্যের এবং 261 মিটার প্রস্থে বিস্তৃত ছিল। পূর্ব দিকে ছিল ক্ষীণ কাকনি নদী। গ্রামের পশ্চিম দিক বেষ্টিত ছিল মানব সৃষ্ট দেওয়ালে। গ্রামে ছিল বহু সংকীর্ণ অলিগলি, আর জনপদের মধ্যে ছিল প্রচুর দেবদেবতার মন্দির। তবে কুলধারা নিয়ে মূল যে কথা প্রচলিত আছে সেটা অবশ্য সালিম সিং এর অত্যাচার নয়, বরং মনে করা হয় সালিম সিং এর সঙ্গে প্রেম ছিল কুলধারার গ্রামের প্রধানের মেয়ের, এবং সেই বিবাহে তারা সম্মত ছিল না বলেই এক রাত্রে সালিম সিং এর সেই প্রেমিকাকে কুলধারার ব্রাহ্মণেরাই হত্যা করে ফেলে, এবং সেলিম সিং এর প্রেমিকার হত্যার পর সেলিম সিং আরো ক্রূর হয়ে যায়, এবং তারপরেই সে নাকি কুলধারার উপর অত্যাচার শুরু করে। এটাই ছিল কুলধারার মূল গল্প। কুলধারা ভিলেজ দেখে আমরা চলে আসি জয়সলমীর শহরে, এবং জয়সলমীর শহরে আমাদের প্রথম দ্রষ্টব্য হলো গাদিসার লেক। গাদিসার লেক ঢোকার মুখেই বেশ কিছু দোকান, যেখানে লোকাল ডিজাইনাররা তাদের তৈরি গহনার পসরা সাজিয়ে বসে আছেন। গাদিসার লেকে যখন আমরা পৌঁছেছি তখন সূর্য মধ্য গগনে, আর অন্যদিকে এই ইয়েলো স্যান্ডস্টোনের উপর সূর্যের আলো এসে পড়ায় চতুর্দিকটা একেবারে সোনার মতন চকচক করছিল। আমরা প্রথমেই সিঁড়ি বেয়ে নেমে গেলাম এই লেকের গায়ে, এবং সেখানে তখন চলছিল প্রচুর মাছেদের খেলা। গাদিসার লেক রাজস্থানের একটা কৃত্রিম হ্রদ। এটি 1156 সালে রাওয়াল জয়সওয়াল দ্বারা নির্মিত, এবং পরে 1367 খ্রিস্টাব্দে গাদসি সিং ভাটি এটি পুনর্নির্মাণ করেন। হ্রদটি সোনার কেল্লা থেকে মাত্র 1.5 কিমি দূরে অবস্থিত, এবং
একসময় পুরো শহরকে জল সরবরাহ করত এই গাদিসার লেক, এবং এই গাদিসার লেকে জল আসে ইন্দিরা খাল থেকে, এবং সেই কারণেই এই লেকের জল কখনো শুকোয় না। গাদিসার লেকে অনেক ছত্রী রয়েছে এবং হিন্দু দেবদেবীর উপাসনালয় রয়েছে। সমস্ত গাদিসার লেকটা চারদিক থেকে হিন্দু মন্দির দিয়ে ঘেরা, এবং গাদিসার লেকের মাঝখানে একটা ছত্রী রয়েছে। এই ছত্রী জয়সালমীরের রাজাদের দ্বারা নির্মিত, এবং যখন গরমের সময় এই জয়সালমীর খুব গরম হয়ে যেত, তখন এই গাদিসার লেকে এসে কিছুটা অবসর বিনোদন করতেন এবং তৃপ্ত হতেন রাজারা সন্ধ্যের মলয় বাতাসে। এখন এই গাদিসার লেকে নৌকো চাপার সুযোগ রয়েছে, তো নৌকোয় চেপে পুরো লেকটা ঘুরে দেখতে পারেন। আর রয়েছে লাইট সাউন্ড শো। তো আমরা এখন চলে এসেছি গাদিসার লেক। এটা জয়সালমীর শহরেই অবস্থিত, শহরের ভেতরে জয়সালমীরের। তো সোনার কেল্লার ঠিক পাশেই। তো এখানে একটা মন্দিরও আছে খুব সুন্দর, আর একটা লেক, শহরের ভেতরেই একটা বিরাট বড় লেক, এবং লেকের মধ্যে প্রচুর মাছ খেলা করছে, নানান রকম মাছ, মাছকে খাবারও দিচ্ছে সবাই। তো প্রচুর মাছ লেকটায়। আমরা এখন দুপুরবেলা এসছি, তো বিকেলে এখানে বোটিং হয় এবং এখানে একটা লাইট সাউন্ড শো হয়। তো আমরা যেহেতু অনেকগুলো স্পট কভার করব, তো আমরা সেই জন্য দুপুরবেলা এসছি। সবগুলো স্পট কভার করার জন্য আমরা বিকেলে হয়তো লাইট সাউন্ড শোটা এখানে দেখতে পারবো না, কিন্তু গাদিসার লেকটা আমরা দেখে গেলাম। এবং এই লেকটার মজা হচ্ছে, লেকের মাঝখানে বেশ চূড়া করা রয়েছে, প্যালেসের মতন করা রয়েছে। আগেকার দিনের রাজারা ওখানে যেতেন এবং ওখানে বসে বিলাস করতেন। তো খুব সুন্দর লেকটা, অসাধারণ লাগলো। এবং পুরো লেকটার মধ্যেই প্রচুর মাছের খেলা রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগলো। मछलियों को खिलाने का ले लो, रेड आटा তো এই যে লেকের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর স্টুডেন্ট আজকে এসেছে, ওরা লেকের পাশে বসে আছে। তো আমরা লেকের সাইডে ঘোরাঘুরি করছি, লেকের পাশে এসে দাঁড়িয়েছি। এখানে প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা এসছে লেকটা দেখতে, আর লেকের সঙ্গেই একটা ক্যাফে আছে, আর সামনে মন্দিরের ওখানে ফোক সং গাইছেন একজন ভদ্রলোক, খুব সুন্দর গাইছেন। আর সঙ্গে একটা জালির কাজ করা মন্দির আছে। এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে, একদম শান্ত, আর রোদের উত্তাপটাও সেরকম নেই। লেকের পাশেই আমরা পেলাম একটা রাধা কৃষ্ণ মন্দির, ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে অপূর্ব তার স্থাপত্য। দূর থেকেই এত সুন্দর লাগছিল যে মন্দিরটার ভেতরে প্রবেশ না করে পারলাম না, যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্যই বাইরের কাজ সামান্য যেটুকু দেখাতে পারলাম সেটুকুই দেখালাম। কিন্তু ভেতরে অসম্ভব সুন্দর কাজ, পাথরের উপর নিখুঁত কারুকার্য এবং মুগ্ধ করে দেওয়ার মতন কারুকার্য। তো এই যে দুপাশে এক স্তম্ভ থাম, এবং সেই থামের উপর নিখুঁত শিল্প শৈলী করা রয়েছে। আর দুপুরের রোদে এত সুন্দর লাগছিল এই মন্দির আর তার পাশের এই গাদিসার লেক, দুটো মিলে রাজস্থানের যে প্রকৃত ফ্লেভার, রাজস্থানের যে প্রকৃত সৌন্দর্য, তা আমাদের চোখের সামনে একদম ফুটে উঠেছিল।
আর লেক ভর্তি মাছ, সেই মাছ খেলা করছে এবং এখানে এই মাছকে পবিত্র মনে করা হয়। এই মাছ কেউ ধরেও না এবং এখানকার বেশিরভাগ মানুষই মাছ মাংস খায় না। ফলত পুকুর জুড়ে প্রচুর মাছের আনাগোনা এবং মাছকে ভগবানের দূত মনে করে খাবারও দেওয়া হয়। আর পাশের এই মন্দির থেকে ঘন্টার ধ্বনি তখন ভেসে আসছিল। সব মিলে একটা অপার্থিব পরিবেশ তৈরি হয়েছিল। আমার ইচ্ছেই করছিল না এই জায়গাটা ছেড়ে আসতে। আর মন্দিরের পাশেই একজন লোকাল গায়ক, তিনি হারমোনিয়াম নিয়ে বসে গান করছিলেন। একের পর এক আঞ্চলিক গান তিনি গাইছিলেন, আর সেই গানের সুরে চতুর্দিক একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। আর ঠিক মন্দিরের উল্টো দিকে একটা ক্যাফে রয়েছে, ক্যাফে 1156। সেখানে বসে একটু বিনোদন করতে পারেন আপনারা। একটু চা, কফি, পাস্তা, মোমো, বার্গার এগুলো খেতে পারেন এবং বসে এই ক্যাফে থেকে চারপাশের সমস্ত সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। 100% রেকমেন্ডেড এই জায়গাটা। জয়সলমীর আসলে এই গাদিসার লেক অবশ্যই আসবেন এবং এখানে এই যে ক্যাফে, সেই ক্যাফেতে বসে একটু কফিতে চুমুক দেবেন। আপনার মৈত্রেয়ী। ধীরে ধীরে হলে হলে ও ধীরে ধীরে আরে হলে হলে ভুলে গুলার মইছে দিলে গয়া होलिया में फूले गुलाल मइसे वाह 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 वाह, बहुत